to travel, to experience, to learn, that is to live, বলেছিলেন তেনজিং নোরগে। প্রথম এভারেস্ট জয়ী থুরি মাউন্ট রাধানাথ সিকদার জয়ীদের মধ্যে অন্যতম। পাহাড়ে, বিশেষ করে উত্তরবঙ্গের হিমালয়ে অনেকবারই আসা হলো, কিন্তু এক অমোঘ আকর্ষণ এখনো কিন্তু কাজ করে। কলকাতায় ফিরলেই আবার জন মিউরের সেই রিংটোন বাজতে থাকে, দ্য মাউন্টেন্স আর কলিং অ্যান্ড আই মাস্ট গো। ভ্রমণ অফবিটের সম্পূর্ণ নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত। আগের বারের ভিডিওতেই কথা দিয়েছিলাম, এবারে আসতে চলেছে আরেকটি নতুন সিরিজ, এবং সেটাও পুরোটাই ট্রেকিং এর ওপর। তো যাই হোক, বেশি ভনিতা না করে শুরু করা যাক আমাদের এই চ্যানেলের দ্বিতীয় সিরিজের প্রথম ভিডিও। আমাদের গাড়ি ছুটে চলেছে 10 নম্বর জাতীয় সড়ক দিয়ে। এই গোটা রাস্তাটি ধসপ্রবণ এলাকা, মাঝে মধ্যেই ধস নামে, বিশেষ করে বর্ষাকালে। আমরাও বেশ কিছু দেখতে পেলাম। সবকিছুই নতুন তৈরি হচ্ছে, রাস্তাঘাট, দোকানপত্র, বাড়িঘর সবই গত বছরের বর্ষায় ভেসে গেছিল। বিশাল ক্ষয়ক্ষতি হয়েছে, অনেকবার খবরের কাগজেও দেখেছিলাম, কয়েকজন মারাও গেছে শুনলাম। আসলে সবই মানুষেরই কর্মফল। যথেচ্ছ হারে পাহাড় ধ্বংসের ক্ষতিপূরণ দিতে হচ্ছে এইভাবে। এই ছোট্ট জনপদটির নাম মেলি। বেশ বড় এলাকা, স্কুল, সিনেমা হল, অনেক কিছুই আছে। আমরা মেলি ব্রিজ ক্রস করলাম, আর প্রাকৃতিক কারণেও এই জায়গাটি গুরুত্বপূর্ণ। এখানে এসেই মিশেছে তিস্তা এবং রঙ্গিত, উত্তরবঙ্গের দুই প্রধান নদী। এতক্ষণ তিস্তা আমাদের বাঁদিকে ছিল, এবারে বাকি রাস্তাটা আমাদের সঙ্গী রঙ্গিত। আর এখন আমরা চলেছি এনজেপি থেকে আমাদের প্রথম গন্তব্য ভাড়েং এর উদ্দেশ্যে। ভাড়েং থেকে আমরা ট্রেকিং শুরু করব। রঙ্গিতকে বাইরে রেখে আমরা এখন প্রবেশ করলাম জোরথাং। জোরথাং এর কথা অনেকেই আপনারা শুনে থাকবেন। সিকিমের মধ্যে অবস্থিত একটি বিখ্যাত টুরিস্ট স্পট। ঘড়ির কাঁটায় এখন 1:30। আমরা ঠিক করলাম এই জোরথাঙেই আমরা লাঞ্চ সেরে নেব, কারণ ভাড়েং ঢুকতে ঢুকতে ড্রাইভার বলল যে প্রায় বিকেল হয়ে যাবে। আমরা যেখানে লাঞ্চ করেছিলাম সেটার লোকেশন আপনাদের দিয়ে দিচ্ছি। এই যেই রাস্তা দিয়ে আমরা এখন সোজা যাচ্ছি, পড়বে জোরথাং বাজার। জোরথাং বাজার থেকে জাস্ট ডাইনে ঘুরলেই পড়বে সেই রেস্টুরেন্টটি। আমরা যেখানে লাঞ্চ করেছিলাম তার নাম হচ্ছে ড্রিমা রেস্টুরেন্ট। এটা হচ্ছে রেস্টুরেন্ট কাম বার, কিন্তু এখানে ফ্যামিলি নিয়েও আসা যাবে, কোনো অসুবিধা নেই। পাহাড়ি রান্নাগুলোর মধ্যে তুলনা করলে এখানের খাবার যথেষ্ট ভালোই ছিল, তবে দাম পাহাড়ি দোকানগুলোর তুলনায় একটু বেশি। যাই হোক, আমরা লাঞ্চ সেরে আবার রওনা দিলাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। এনজেপি থেকে গেলে পশ্চিমবঙ্গের শেষ গ্রাম জোরথাং। জোরথাং পেরোলেই একটি ব্রিজ, তলা দিয়ে বয়ে চলেছে রঙ্গিত নদী, ওপারে হচ্ছে সিকিম। সিকিমের নয়াবাজার এলাকা। সমুদ্রপৃষ্ঠ থেকে 4314 ফিট উচ্চতায় সিকিমের সোরেং জেলার অন্তর্গত একটি বিখ্যাত জনপদ হচ্ছে নয়াবাজার। ব্রিজ পেরিয়ে আমাদের গাড়ি বাঁদিকে টার্ন নিল। বাঁদিকে ঘুরলেই একটি পেট্রোল পাম্প। আমরা এখন সেখানেই দাঁড়িয়ে আছি। সামনে দিয়ে বয়ে চলেছে খরস্রোতা রঙ্গিত নদী। এখন শীতকাল, তাই বেশি জল নেই। দূরে দেখতে পাবেন যে দুটো বড় পিলার, সেটা হচ্ছে এনজেপি থেকে রংপো অব্দি রেল লাইন। নতুন যে রেল প্রজেক্টটি করা হচ্ছে সিকিমে, তারই অন্তর্গত এটা। এই পেট্রোল পাম্পে আমরা কিছুক্ষণ রেস্ট নেওয়ার জন্য দাঁড়ালাম। পরিষ্কার টয়লেটেরও ব্যবস্থা ছিল। পেট্রোল পাম্প থেকে সোজা বেরিয়ে এবারে আমাদের রাস্তা দুটো ভাগে ভাগ হয়ে গেল। সোজা যে রাস্তাটি চলে যাচ্ছে সেটা হচ্ছে রামবামের উদ্দেশ্যে, আর আমরা এখন টার্ন নিচ্ছি ডান দিকে। ডান দিকে হচ্ছে সোমবাড়িয়া জোরথাং রোড। এই রাস্তাটি চলে গেছে সোমবাড়িয়া পেরিয়ে ভাড়েং এর উদ্দেশ্যে। তো যাই হোক, এতক্ষণ যেই কথাটা আপনাদের বলতে ভুলে গেছিলাম সেটা এবার বলা যায়। আমাদের এই সম্পূর্ণ ট্যুর প্যাকেজটি ট্রেকিং, গাড়ি সব নিয়ে ঠিক করে দিয়েছিলেন রাজেনজি। আপনারা যারা এই চ্যানেলের আগের সিরিজের ভিডিওগুলো দেখেছেন, মানে আগের ট্রেকিং সিরিজের যে ভিডিওগুলো দেখেছেন, তারা চিনবেন রাজেনজিকে। আমরা প্রথমবার যখন সান্দাকফু ট্রেকিং করেছিলাম, এই চ্যানেলেই সেই ভিডিওগুলো আছে, তখন আমাদের পুরো প্যাকেজটি ঠিক করে দিয়েছিলেন উনি। এবারে আবার সেই রাজেনজিরই শরণাপন্ন হয়েছিল। এখন যে গাড়িটি চালাচ্ছেন, অর্থাৎ আমাদের ড্রাইভার, ওনার পরিচয়টাও এই ফাঁকে দিয়ে দিই। উনি হচ্ছেন আসলে রাজেনজির সম্পর্কে শালা হয়, বেশ হাসি খুশি মানুষ। নাম নিমা। আমি নিচে ক্যাপশনে এনার ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, যদি কেউ আসতে চান ডিরেক্ট এনার সাথেও যোগাযোগ করতে পারেন।
পশ্চিম সিকিমে অবস্থিত সমুদ্রপৃষ্ঠ থেকে ৭,৫০০ ফিট উচ্চতায় নীরব প্রহরীর মতন দাঁড়িয়ে আছে এই গ্রাম। পশ্চিম সিকিমের এটাই শেষ গ্রাম। এখানেই গাড়ির রাস্তাও শেষ। এরপরে পুরোটাই পায়ে হাঁটা পথ। এই পায়ে হাঁটা পথ ধরেই সোজা চলে গেছে গোর্খে, সামানদেন, ফালুট, সান্দাকফু এইসব বিভিন্ন অঞ্চলে। ঘড়ির কাঁটায় এখন 5:30। দেখতেই পাচ্ছেন প্রায় অন্ধকারই হয়ে গেছে। একেই শীতকাল, আর তাছাড়া পাহাড়ি অঞ্চলে যেন হঠাৎ করেই সন্ধ্যা নেমে যায়। এটাই হচ্ছে আজকে আমাদের রাত কাটাবার বাসা, সিংহালীলা সানভিউ হোমস্টে। মূল রাস্তার ধারেই মিডল ভাড়েং অঞ্চলে এটি অবস্থিত। আসলে ভাড়েং পাহাড়ের ধাপে ধাপে অনেক বড় একটি গ্রাম। আপার ভাড়েং আছে, মিডল ভাড়েং আছে এবং লোয়ার ভাড়েংও আছে। আপার, মিডল, লোয়ার এই 3টি ভাগে এই গ্রামটি বিভক্ত। যাই হোক, এখন সন্ধে হয়ে গেছে, তো বাইরে তো দেখিয়ে বিশেষ লাভ হবে না, তাই চলুন ঘরের ভিতরটাই এখন দেখিয়ে নেওয়া যাক। এইটায় আমরা ছিলাম। এটা আসলে 4 বেডেড রুম। আমরা 3 জন ছিলাম বলে আমাদের জন্য এই রুমটাই দেওয়া হয়েছিল, তবে এখানে মূলত 4 জন অবধি থাকতে পারে। এখানে একটা টেবিল আছে, এখানে আমরা ব্যাগপত্র রেখেছি দেখতে পাচ্ছেন। আর এইদিকে হচ্ছে আরেকটা বেড আছে, তার নিচেও আরেকটা টেবিল, এখানেও আমরা জিনিসপত্র রেখেছিলাম। এমনিতে এখানে কারেন্টের কোনো সমস্যা নেই, তবে একটা জিনিস আমরা জেনেছিলাম, পশ্চিমবঙ্গের থেকে সিকিমের কারেন্টের ব্যবস্থা অনেকটাই উন্নত। পশ্চিমবঙ্গের যে পাহাড়ি গ্রামগুলো সেখানে সকালবেলা ইচ্ছা করেই শাটডাউন করে দেওয়া হয় কারেন্ট, তবে সিকিমের এই গ্রামগুলোয় কিন্তু সেটা করা হয় না। সকাল বিকেল 24 ঘন্টায় শহরে অঞ্চলের মতনই এখানে ভালো ইলেকট্রিসিটি পাওয়া যায়। এবার বাথরুমটা দেখে নেওয়া যাক। এখানে ওয়েস্টার্ন টয়লেট দেওয়া আছে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, সঙ্গে সিঙ্ক আছে। আর এখানে গিজারও আছে এবং সেটা অবশ্যই ওয়ার্কিং। আমরা চালিয়ে দেখেছিলাম, গিজারটা ঠিকঠাকই চলছিল। এবারে একটা মজার জিনিস আপনাদের দেখা, এই যে সামনে যে দরজাটা দেখছেন এটা কিন্তু আসলে বারান্দা, তবে এই বারান্দাটা কিন্তু আবার বাইরের সাথে কানেক্টেড। মানে এই ঘরটায় ঢুকতে গেলে দুদিক থেকেই কিন্তু আসা যায়। এই দেখুন, আমি দরজাটা খুলেছি, এই দিকটাতেই আমি একটু আগে গেছিলাম, ঘুরিয়ে আপনাদের দেখালাম। আমাদের মূল বাড়িটিতে মোট 4টে মতন রুম আছে, বেশিরভাগটাই ডাবল বেডেড এবং 4 বেডেড রুম। আর ওই বাড়িটা থেকে গায়ে লাগোয়া একটা সিঁড়ি আছে, সেটা দিয়ে নিচে নেমে গেলে হচ্ছে কিচেন কাম ডাইনিং রুম। এই সামনেটা একটু খোলা জায়গা মতন আছে, মূল রাস্তা থেকে এটা নিচে। আর এইটা হচ্ছে ডাইনিং রুম, একদমই ছোট্ট একটা ডাইনিং রুম। এখানে আমরা এখন বসে আছি বিকেল বেলা, আমাদের জন্য চা এবং পেঁয়াজি দিয়ে গেছে। ইনি হচ্ছেন আমাদের গাইড। এখানে এসেই ওনার সাথে পরিচয় হলো। এই গাইডকেও রাজেন তামাঙ্গি ঠিক করে দিয়েছেন, ইনি হচ্ছেন ধোত্রে। যারা আমার আগের ভিডিও দেখেছেন তারা জানতে পারবেন। তো এই গাইড সম্পর্কে সম্পূর্ণ বিবরণ আমি দিয়ে দেবো সামনে। তো এইটা হচ্ছে এদের রান্নাঘর। এখানে কাঠকয়লায় আগুন জ্বলছিল। এখানে বেশিরভাগই যেহেতু গ্যাসের যোগান কম, কাঠকয়লাই ভরসা। এখন তাপমাত্রা প্রায় 4 ডিগ্রি সেলসিয়াসে নেমে গেছে। আমাদের ভয়ঙ্কর ঠান্ডা লাগছিল, মানে সোজা এনজেপির 30 ডিগ্রি সেলসিয়াস থেকে, হ্যাঁ ঠিকই শুনছেন, শিলিগুড়িতে সেই সময় 30 ডিগ্রি সেলসিয়াসই ছিল, হঠাৎ করে 4 ডিগ্রিতে উঠে এসেছি, মানে আমাদের পুরো হাড় অব্দি কাঁপিয়ে দিচ্ছিল। তো আমরা রান্নাঘরে এসেই বসলাম। এখানে কাঠের উনুনে বেশ আরাম লাগছিল। এখানে পুরো চায়ের সব সাজ সরঞ্জাম এবং রান্নার উপকরণ সব রাখা আছে। এমনিতে পরিষ্কার, ছিমছাম। তখন আমাদের জন্য এই রাতের বেলা চিকেন রান্না হচ্ছিল। ওই যে দেখতে পাচ্ছেন যে ওপরে যে হাঁড়িটা বসানো আছে ওটাই, ওপরে পুরোটাই হচ্ছে কাঠের ছাউনি দেওয়া, আর তার উপরে হচ্ছে টিনের ছাউনি। সব বাকি পাহাড়ি অঞ্চলগুলোর মতনই এখানেও তাড়াতাড়ি সব ডিনার দিয়ে দেবে বলছিলেন। তো আমরা আজকে ঠিক করলাম যে বেশি রাত জাগবো না, একেই অনেকটা জার্নি করে এসেছি, টায়ার্ড। তো আমরা আজকে তাড়াতাড়ি ডিনার খেয়ে শুয়ে পড়বো।
আজকের মতো শুভরাত্রি। সূর্যের আলো চোখে পড়ায় ঘুম ভেঙে গেল। বাইরে বেরিয়ে এলাম। এক অসাধারণ নিস্তব্ধ প্রকৃতি মুগ্ধ করে দিল। মনে পড়ে গেল জীবনানন্দ দাশের সেই বিখ্যাত কবিতা নীলিমার কয়েকটি লাইন। রৌদ্র ঝিলমিল উষার আকাশ, মধ্য নিশীথের নীল, অপার ঐশ্বর্য বেশে দেখা দাও তুমি বারে বারে, নিঃসহায় নগরীর কারাগার প্রাচীরের পাড়ে। জীবনানন্দ পাহাড়ে হয়তো আসেন, আসলে যা কবিতা ওনার সংগ্রহে ছিল তার হয়তো দ্বিগুণ বা চারগুণ কবিতা উনি লিখতে পারতেন। যাই হোক, এটা আমার ব্যক্তিগতই মত ছিল। ঘড়িতে এখন সকাল 7:30। তাপমাত্রা দেখাচ্ছে 1 ডিগ্রি সেলসিয়াস। এখানে ভালোই নেট পাওয়া যাচ্ছিল ফোনে। আমরা ফোনেই তাপমাত্রাটা চেক করলাম এবং সত্যি সত্যি 1 ডিগ্রি দেখে আমরাও ঘাবড়ে গেছিলাম। মানে 1 ডিগ্রির মতো ঠান্ডা সকালে লাগছিল না, হয়তো রোদের জন্য। রাতের বেলা আমরা খেয়াল করিনি এখানে বাকি পাহাড়ি অঞ্চলগুলোর মতনই প্রচুর পাহাড়ি কুকুরে ছয়লা। এবং এটা মানতে বাধা নেই, আমি ব্যক্তিগতভাবে কুকুরে বেশ ভয়ই পাই, কিন্তু এখানে এসে আমার ধারণা সম্পূর্ণ পাল্টে গেল। এই 4টি কুকুর আমাদের কার্যত প্রায় Z+ ক্যাটাগরির নিরাপত্তা দিয়ে মুড়ে রেখেছিল। এই সকালবেলায় সূর্যের সোনালী আলোয় আপনাদের এবার দেখিয়ে দিই আমাদের এই হোমস্টে। এটাই হচ্ছে সিংহালীলা ভিউ হোমস্টে। আমরা কাল রাতে এখানেই ছিলাম। এই ডান দিকের যে রুমটি দরজাটা খোলা দেখতে পাচ্ছেন, সেখানেই আমরা রাত কাটিয়েছি। আর এই হচ্ছে গোটা গ্রামটা। ওপর দিকে হচ্ছে আপার ভারেং এবং নিচের দিকেও কয়েকটি বাড়ি ঘর আছে, সেটা হচ্ছে লোয়ার ভারেং। এখন এই কুকুরটির এই এক মনে ওইদিকে তাকিয়ে থাকার কারণ হচ্ছে আজকে ওদের ফেস্ট। ফেস্ট মানে আয়োজন করেছি আমরাই। বিভিন্ন রকমের বিস্কুট এবং আমাদের কাছে যা ছিল টুকটাক কেক ঠেক ইত্যাদি, এগুলো দিয়েই আমরা ওদের দিলাম। প্রাতরাশ করতে এসেই সবার আগে চোখে পড়লো এই টেবিলটার দিকে। সকালবেলা এই টেবিলটার ওপরে যে দানা দানা হীরের মতন কিছু জিনিস দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কিন্তু আসলে বরফ। রাতের বেলা তাপমাত্রা হিমাঙ্কের নিচে চলে গেছিল, তাই এই অবস্থা। এই টেবিলটা সারা রাত বাইরেই ছিল এবং তারই পরিণতি হচ্ছে এটা। আর তাছাড়া সকালবেলা এটাও আপনাদের দেখিয়ে দিই, এই দেখুন এখানে ফ্রস্ট জমেছে। আর এখানে দেখতেই পাচ্ছি আমরা শুধু টেবিলেও জমেনি, এমনকি আশেপাশের ঘাসেও জমে আছে। অবশেষে এবারে পাহাড়ের প্রথম সকালে আমাদের প্রাতরাশ ম্যাগি। বাইরে প্রায় 1 ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা, আর ভেতরে ধোয়া ওঠা ম্যাগি, সব মিলিয়ে যেন অমৃত। আমরা 3 জনেই নিয়েছিলাম ম্যাগি। প্রায় হিমাঙ্কের সমান তাপমাত্রায় বেশ ভালোই লাগছিল। এখন বাজে সকাল 9টা। ভারেং থেকে গোর্খের দূরত্ব 4 কিলোমিটার। হ্যাঁ, একদমই কাছেই বলতে গেলে। এবং 4 কিলোমিটার সম্পূর্ণই পাহাড়ের ঢাল বেয়ে একদম নিচে। গোর্খের উচ্চতাও সামান্য হলেও কম। আজ থেকে আমাদের ট্রেকিং শুরু। আমরা বেরিয়ে পড়েছি আমাদের পরবর্তী গন্তব্য গোর্খের উদ্দেশ্যে। ভারেং থেকে গোর্খের দূরত্ব 4 কিলোমিটার। আমাদের হাঁটায় সেটা লাগবে ওই 2.5 ঘন্টার কাছাকাছি। ভারেং অনেকটাই উচ্চতায় ছিল, গোর্খে কিন্তু প্রায় নদীর কাছাকাছি, অনেকটাই নিচে। তো পুরো রাস্তাটাই ঢালু ছিল। প্রথম দিন হাঁটতে তেমন অসুবিধা হয়নি। এবং এখানে বলে রাখি, যারা বয়স্ক লোক এখানে আসবেন তারাও এখানে নিশ্চিন্তে আসতে পারেন। একদমই সুন্দর রাস্তা। এবং এখানে যে বিভিন্ন ট্রেকিং এর সংস্থা আছে তারাও এটাকে ইজি ট্রেলের আওতাতেই রেখেছে। অর্থাৎ এখানে বয়স্ক বাচ্চা সবাই এই ট্রেকিংটা করতে পারবে। ওপরে ঝলমলে আকাশ, আর নিচে প্রায় 5 কোটি বছরের পুরনো আদিম প্রকৃতি। আর তার মাঝখান দিয়ে চলেছি আমরা 4 জন। এবারে আসি আমাদের গাইডের প্রসঙ্গে। আমাদের গাইড অবিনাশ গোলে তামাং। উনি ধোত্রে গ্রামেরই একজন বাসিন্দা
এবং ওনার বাড়িটাও রাজেনজির একদম পাশেই বলেই শুনলাম। ফেরার সময় বলে রাখলাম যদি সময় হয় অবশ্যই ওনার বাড়িটা একবার যাব, এবং যদি সম্ভব হয় অবশ্যই রাজেনজির সাথেও একবার দেখা করে আসবো। দেখা যাক সেটা আদৌ হয় কিনা। এখানে রাস্তাটা বেশ একটু এবড়ো খেবড়ো, মানে মূল রাস্তাটা অন্যদিক দিয়ে গেছে, আমরা এখানটা একটু শর্টকাট মারছিলাম যাতে আমাদের তাড়াতাড়ি হয়, তো সেই জন্য আমরা এই রাস্তাটা ধরেছি। এখানে বেশ একটা সুন্দর বাঁশের সাঁকো মতন করা আছে, এখানকার লোকাল মানুষরাই এটা করেছে। এখানে একটা ছোট্ট ঝোড়া আছে, তো সেইটা পেরোনোর জন্যই এই সাঁকোটি। তবে সাঁকোটির অবস্থা কিন্তু ঠিক সুবিধার লাগলো না, অনেকটাই পুরনো, এবং আমরা যখন হাঁটছিলাম বেশ মটমট মটমট করে আওয়াজ করছে। তো যাই হোক, সেই সাঁকো পেরিয়ে আমরা আবার গোর্খের উদ্দেশ্যে চললাম। তবে একটা জিনিস বলে রাখি, ওখানে তো আর ওরকম এক হাত অন্তর অন্তরই ক্যাফে রেস্তোরাঁ তো নেই। ওই শুকনো খাবার কিছু নিয়েছিলাম আগের বারের মতনই, কাজু, কিশমিশ, পেস্তা বাদাম ইত্যাদি, তো সেটা খেয়েই চালাচ্ছিলাম। আর সব থেকে বড় কথা যেটা, আমরা কিন্তু সেরকম অভিজ্ঞ কোনো ট্রেকার নই, তো সেই দিক থেকে বেশ আস্তে আস্তেই আমরা যাচ্ছিলাম। অবিনাশজি কিন্তু একবারের জন্য বিরক্ত হয়নি, বেশ আমাদের সাথে তাল মিলিয়েই যাচ্ছিলেন। এখানকার প্রকৃতি, সমাজ, লোকাচার ইত্যাদি এইসব নিয়েই কথা হচ্ছিল আমাদের মধ্যে। ওই দূরে যে সুউচ্চ পাহাড়টি, সেটাই হচ্ছে গোর্খে। আমরা দুদিন পর ওই পাহাড়ের চূড়াটাতেই উঠব। রোদের কিন্তু বেশ তাপ আছে, মানে আমাদের গায়ে -5°C সহ্য করার ক্ষমতাযুক্ত জ্যাকেট ছিল, এবং তার সাথে টুপি, মাফলার, পায়ে ট্রেকিং জুতো সবই ছিল। তবে ঠান্ডাটা কিন্তু বেশ ভালোই লাগছিল। যখনই ছাওয়া আসছিল, সেই কনকনে হাওয়ায় কিন্তু একদম ভেতর অব্দি শিরশিরিয়ে উঠছিল। এখানে দেখুন, গাছগুলো বিশাল পুরনো দেখেই বোঝা যাচ্ছে। চারিদিকে রডোডেনড্রন, ফার্ন, ফর, স্প্রুস ইত্যাদি গাছের ভিড়। তার মধ্যে দিয়ে আমরা এগিয়ে চললাম। ও এক্ষুনি বলছিলাম না আমরা জাস্ট 4 জন, তো ওটা সে মাফ করবেন, সেটা আমি ভুল বলেছি। আমরা আসলে 5 জন ছিলাম। হ্যাঁ, ইনি হচ্ছেন আমাদের পঞ্চম ব্যক্তি। মানে হয়তো আপনারা বিশ্বাস করবেন না, আমরা ওকে ওই একবারই যে বিস্কুট দিয়েছিলাম সকালবেলায়, এবং তার প্রতিদান স্বরূপ কিনা জানি না, এই কুকুরটি আমাদের সাথে ভাড়েং থেকে গোর্খে অব্দি পুরো রাস্তাটাই আমাদের সাথে এসেছিল। এবং শুধু এসেছিল বলাটা ভুল হবে, আমাদের রীতিমতো সুরক্ষা দিয়ে নিয়ে এসেছিল। মানে যেই আমরা একটু পিছিয়ে পড়ছি, ও মুখ তুলে তাকাচ্ছে আমরা আসছি কিনা ঠিকঠাক। তারপরে ধরুন জঙ্গলের ভেতর কোথাও কোনো আওয়াজ হলো পাখির বা অন্য কিছু, সেখানেও ঘুরিয়ে তাকাচ্ছে যে আদৌ ওখানে কোনো বিপদের সম্ভাবনা আছে কিনা। তো এর থেকে বোঝা যায় পাহাড়ে কিন্তু শুধু মানুষ নয়, যে কোনো পশু, পাখি, প্রাণী সবারই আতিথেয়তার কিন্তু কোনো তুলনা হয় না। তো বোঝাই যাচ্ছে এটা একটা শর্টকাট রাস্তা, এটা আগে রাস্তা হিসেবে ব্যবহার হতো না। তো এখন এগুলো বেড়াগুলো সব ভেঙে ভেঙে পড়ছে। তো অবিনাশজি বললেন চলুন এই রাস্তা দিয়েই যাবেন, একটু শর্টকাটে নিয়ে যাব। আমরা 4 জন, সরি একদম ভুল হয়ে গেছে, আমরা 5 জন এই বেড়া টপকে আবার চললাম প্রাচীন অরণ্যভূমির ভেতর দিয়ে। না, এটা কোনো নদী নয়, এটা খুবই ছোট্ট একটা ঝোড়া। হ্যাঁ, এই দেখুন পাহাড়ি ঢাল ভেঙে নেমে গেছে। বর্ষাকালে এখানে বেশ ভালোই জল থাকে, অবিনাশজি বলছিলেন, তখন এটা প্রায় নদীর চেহারা নেয়। তো এখন যেহেতু শীতকাল, এখানে জল একটু কমই ছিল। এখান দিয়ে কংক্রিটের বেশ সুন্দর রাস্তা করা আছে, আমরা এই রাস্তা বেয়ে এগিয়ে চললাম। এখন বাজে বেলা 12টা। এটা একটা অসাধারণ ভিউ পয়েন্ট, মানে আনঅফিসিয়াল ভিউ পয়েন্টই বলা যেতে পারে। আমি এখানে কিছু বলছি না, শুধু আপনারা দৃশ্যটা একবার দেখুন। এটাই হচ্ছে গোর্খে গ্রাম। একে অনেক সময় মিনি সুইজারল্যান্ড অফ ওয়েস্ট বেঙ্গলও বলা হয়। এক অসাধারণ ছবির মতো গ্রাম,
পাইনের জঙ্গলের ধার দিয়ে ধাপে ধাপে উঠে গেছে এই গ্রামটি। সবসুদ্ধ প্রায় 1000 জনের মতো মানুষের এখানে বাস। সমুদ্রপৃষ্ঠ থেকে 7200 ফিট থেকে শুরু করে প্রায় 7400-500 ফিট অব্দি বিস্তৃত এই গ্রামটি। গোর্খে গ্রামের পাশ দিয়ে বয়ে চলেছে গোর্খে নদী। এখানে গোর্খে নদী বললাম তার কারণ এখানে সাধারণ মানুষ এই নদীটাকেই গোর্খে নদী হিসেবেই চেনে। তবে আমি গুগলে দেখছিলাম এই নদীটার আসল নাম হচ্ছে রামবাম খোলা, মানে অনেকটা নিচে গিয়ে আরো 2-3টে ঝোড়ার সাথে মিশে এর নাম হয়েছে রামবাম খোলা। রামবাম বলে নিচে একটি জায়গা রয়েছে, আমি আসার সময় বলছিলাম ওই রাস্তাটায় দেখাচ্ছিলাম যে এই দিকটা হচ্ছে রামবাম, তো সেই জায়গাটায় গিয়ে এই নদীটার নাম হয়েছে রামবাম খোলা। এই জায়গাটি বেশ একটা ভ্যালির মতো, অনেকটা জায়গা পরিষ্কার করা, এবং আমাদের বাঁদিকে দেখতে পাচ্ছেন যে সুউচ্চ সব পাইন বোর্ড। অবিনাশজিকে জিজ্ঞেস করায় জানতে পারলাম এখানে আসলে অনেকে পিকনিক করতে আসে, তো সেই জন্য এই জায়গাটি একটু পরিষ্কার করা আছে। কিছুটা এগোতেই পুরো পাথুরে জমি, মানে নদীর ক্ষয়কার্যের ফলে বয়ে আনা যে পাথরগুলো সেগুলোতেই পুরো ভর্তি হয়ে আছে, এবং তার উপর দিয়ে একটা বাঁশের একটি লিকলিকে সাঁকো। লিকলিকে কথাটা ব্যবহার করলাম তার কারণ একটাই, আমি যখন ওইটা দিয়ে পেরোবো দেখতে পাবেন পুরো থরথর করে নড়ছিল পুরো ব্রিজটা। এখানে আসলে সবকটা জায়গায় মনে হচ্ছিল যেন এক একটা ভিউ পয়েন্ট। যদি আমি দেখুন এখান থেকে আমি ক্যামেরাটা অ্যাঙ্গেল করলাম, এটাও একটা ভিউ পয়েন্ট। গ্রামটি এক কথায় খুবই সুন্দর। এখানে নদীর বয়ে আনা প্রাচীন সব শিলাখণ্ডে চারিদিক ভর্তি, আর এই নদীটিও এখানে চলেছে বেশ এঁকে বেঁকে। নদীটা পেরিয়ে ওপারে গেলে হচ্ছে মূল গোর্খে গ্রামটি। তো আমরা এখন নদীটাকে ক্রস করে ওপারে যাব। একবারে একসাথে 2-3 জন যাওয়ার সাহস আমি দেখালাম না, কারণ একেই লড়বড় করছিল। তার উপরে এরকম ভয়ঙ্কর খরস্রোতা নদীর ওপর দিয়ে একসাথে 2-3 জন যাওয়ার দুঃসাহস আমার ছিল না। অবিনাশজি এখানে বেশ দেখলাম পোজ নিয়ে দাঁড়িয়ে আছে। সবাই পেরিয়ে গেছে, এইবার আমার পালা। নিচে খরস্রোতা গোর্খে নদী, থুড়ি রামবাম খোলা নদী, এবং ওপর দিয়ে সরু লিকলিকে এই সাঁকোটা দিয়ে এবার আমার যাত্রা। যাই হোক, এই জায়গাটা চওড়া বেশি নয়, পেরিয়েই গেলাম। তবে আমি পেরিয়ে গেলে তো আর হবে না, একজন আমাদের এক গুরুত্বপূর্ণ সদস্যের তখনও আসা বাকি ছিল। হ্যাঁ, এই যে উনি এখন আসছেন। উনি দেখলেন যে আমরা সবাই ঠিকঠাক করে পেরিয়েছি কিনা, তারপরে উনি আবার হেলতে দুলতে আসছে। পেছনের লেজটিও কিন্তু এতক্ষণ খেয়াল করিনি, পেছনের লেজটা কিন্তু বেশ সুন্দর। এবার এখানে একটা অদ্ভুত জিনিস আপনাদের জানিয়ে রাখি। এই যে চেক পয়েন্টটি দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে গোর্খে চেক পয়েন্ট। মানে গোর্খে গ্রামটি হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে, অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গে, এবং আমরা এতক্ষণ ওই নদীর ওপারে যেখানে ছিলাম সেইটা হচ্ছে সিকিম। এই জায়গাটি হচ্ছে সিকিম এবং ওয়েস্ট বেঙ্গলের বর্ডার। এই যে এই নালাটি যেটা দেখতে পাচ্ছেন এটাই আসলে বর্ডারটা ওয়েস্ট বেঙ্গল এবং সিকিমের, এবং এই নালাটি হচ্ছে এই ওয়েস্ট বেঙ্গল এবং সিকিমের বর্ডার। একটা অদ্ভুত কথা অবিনাশজি বললেন, তবে অবিনাশজি বলে একা নয়, এখানকার সব মানুষজনই এই কথাটি বলছে যে এই দেখুন ওই দিকটা হচ্ছে ইন্ডিয়া এবং এই দিকটা হচ্ছে সিকিম। মানে এনাদের কাছে এখনো পশ্চিমবঙ্গ আসলে ইন্ডিয়া, আর সিকিম যেন আলাদা কোনো একটা স্টেট। এবং এদের মধ্যে এই ধারণাটি কেন যুগ যুগ ধরে প্রচলিত হয়ে চলেছে তার কারণটা জানতে হলে অবশ্যই আপনাদের দেখা উচিত সত্যজিৎ রায় পরিচালিত সিকিম তথ্যচিত্রটি। ওরে বাপরে, এর মধ্যে অবিনাশজি হঠাৎ করে কি একটা কোলে তুলে নিলেন। এটা কোনো বেশ কালো লোমশ কোনো প্রাণী হবে, দেখেই বোঝা যাচ্ছে খুবই ছোট। প্রথমে তো আমরা ভাবলাম এটা নাকি ভাল্লুকের বাচ্চা, তবে না, অবিনাশজি বললেন এটা হচ্ছে এখানকার লোকাল যেসব কুকুর তাদেরই একটি ছোট্ট বাচ্চা হয়েছে, তো সেটাই হচ্ছে। আমার তো দেখে বেশ মজাই লাগছিল। অবিনাশজি যেই ছেড়ে দিলেন ওই গুটি গুটি পা নিয়ে আবার দৌড় মারলো কোথায়। এখানে কিছুটা এগোতেই আবার সেই এক নদী। এখানে আসলে তখন আমি দেখিনি ব্যাপারটা,
এখানে দুদিক থেকে দুটো ঝোড়া এসে এক জায়গায় মিশেছে। তো ঝোড়াগুলো একদমই পাহাড়ি একটি ছোট ঝোড়া, এগুলোর কোনো নাম হয় না। এখানে আবার একটি ঝোড়া পেরোতে হবে, সেই সরু লিকলিকে বাঁশের সাঁকো। তো এখানে বাঁশও নয়, এখানে দেখলাম দু একটা প্লাই জাস্ট ফেলে দিয়েছে। যাই হোক, আমরা নির্বিঘ্নেই পেরিয়ে গেলাম। তবে এখানে যদি কেউ ধপাস করে পড়েও যায় তার কোনো ব্যাপার না, কারণ এখানে জলের গভীরতা একেবারেই নেই। বড় জোর আপনার হাঁটু অব্দি ডুবতে পারে, তার বেশি না। এখন বাজে দুপুর 1টা। মাঝে আমরা একটুক্ষণ দাঁড়িয়েছিলাম ওই ব্রিজের সামনেটায় ছবি টবি তোলার জন্য, তাই একটু দেরি হয়ে গেল। আমরা এসে পৌঁছালাম আমাদের আজকে রাত কাটানোর ঠিকানা, লালিগুড়াস হোমস্টে। পশ্চিমবঙ্গের মিনি সুইজারল্যান্ড তথা গোর্খের সম্পূর্ণ বিবরণ, লালিগুড়াস হোমস্টের রাজকীয় খাবার দাবার, গোর্খের নদীতে অ্যাডভেঞ্চার এবং পশ্চিমবঙ্গের সাইলেন্ট ভ্যালি তথা সামানদেনের সম্পূর্ণ বিবরণ থাকছে আগামী পর্বে। এছাড়াও থাকছে গোর্খের ৭,২০০ ফিট উচ্চতা থেকে পশ্চিমবঙ্গের দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ ফালুট ১১,৮১১ ফিট উচ্চতায় ওঠার সম্পূর্ণ ভ্রমণের বিবরণ এবং অভিজ্ঞতা। এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। আর পরবর্তী আরো অন্যান্য যদি অফবিট ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। যাই হোক, দেখা হচ্ছে আগামী পর্বে।